শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। আজকে আপনাদের পড়ে শোনাব লেখক আকবর আলী খানের বই অবাক বাংলাদেশ, বিচিত্র ছলনাজালে রাজনীতি। অধ্যায় ১, প্রস্তাবনা। রহস্য ঘেরা প্রহেলিকাচ্ছন্ন হেয়ালি। নাটকীয়ভাবে ১৯৭১ সালে বাংলাদেশের আবির্ভাব। আয়তনে পৃথিবীর ৯৫তম রাষ্ট্র। নেপাল থেকে কিছুটা ছোট, তাজিকিস্তান থেকে সামান্য বড়, অথচ জনসংখ্যার দিক থেকে বিশ্বের স্থান অষ্টম। নাইজেরিয়ার থেকে কম, রাশিয়ার থেকে বেশি। বিশ্বের ২% সামান্য বেশি জনসংখ্যার বাস বাংলাদেশে। পৃথিবীর প্রতি ৫০ জন মানুষের মধ্যে কমপক্ষে একজন বাংলাদেশি, অথচ কয়েক দশক আগেও এর আবির্ভাবের কোনো আলামত দেখা যায়নি। জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্থান অনন্য। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী স্ট্যানলি কোচানেকের মতে বাংলাদেশে একটি অসাধারণ সমরূপ জনগোষ্ঠী রয়েছে। ঐতিহাসিক বিবর্তনের ধারাবাহিকতায় যেসব রাষ্ট্রের জন্ম হয়েছে সেসব দেশেও সাধারণত এত সমগোত্রীয় জনগোষ্ঠী দেখা যায় না। জাতিগতভাবে ৯৮.৭% বাংলাদেশি অভিন্ন। প্রায় ৯০% জনগোষ্ঠী একই ধর্মে বিশ্বাস করে। কমপক্ষে ৯৮% লোক বাংলায় কথা বলে। এসব বন্ধন সাধারণত রাজনৈতিক স্থিতিশীলতার সৃষ্টি করে, অথচ এই বাংলাদেশই আজকে পৃথিবীতে রাজনৈতিক অস্থিতিশীলতার একটি অসাধারণ দৃষ্টান্ত। বিশ্বব্যাংক প্রতি বছর প্রায় ২০০টি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পরিমাপ করে। ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স ইন্ডিকেটরস শীর্ষক এই বার্ষিক প্রকাশনার ভিত্তিতে বিভিন্ন দেশের রাজনৈতিক স্থিতিশীলতার মূল্যায়ন সম্ভব। সারণী ১.১-এ ১৯৯৬ থেকে ২০১৪ সময়কালে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার মূল্যায়ন দেখা যাবে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং সহিংস সন্ত্রাসবাদ, তুলনামূলক সূচক। সারণী ১ থেকে দেখা যাচ্ছে ১৯৯৬ থেকে ২০১৪ পর্যন্ত সময়কালে বাংলাদেশ রাজনৈতিক দিক থেকে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের তুলনায় অনেক বেশি অস্থিতিশীল ছিল। এই ১৮ বছর সময়কালে বাংলাদেশ মাত্র একবার নিচের দিক থেকে ৩০% দেশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ২০০৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল নিচের দিক থেকে ৪.৩%, অর্থাৎ পৃথিবীর ৯৫% দেশ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের চেয়ে স্থিতিশীল ছিল। ২০০৭ থেকে ২০১৪ সময়কালে বাংলাদেশের অবস্থান সবসময় বিশ্বের ৮০% দেশের নিচে ছিল। ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল নিচের দিক থেকে ৭.৬%-এ। ২০১৪ সালে এ হার ১৮% উন্নীত হয়। বিশ্বব্যাংক রাজনৈতিক স্থিতিশীলতার সূচক পরিমাপ করার জন্য গণ আন্দোলন, নাশকতামূলক কর্মকাণ্ড, সন্ত্রাসী কার্যকলাপ, গুপ্তহত্যা ও সামরিক অভ্যুত্থানের মতো সহিংস ঘটনার প্রকোপ সম্পর্কে বিশেষজ্ঞদের উপলব্ধি ব্যবহার করে। তবে অনেকে একই ধরনের সূচক নির্মাণে ভিন্ন উপাদানও ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি শীর্ষক একটি প্রকাশনা রাজনৈতিক অস্থিতিশীলতা সম্পর্কে বার্ষিক তথ্য প্রকাশ করে। ১২টি উপাদানের ভিত্তিতে এর সূচক পরিমাপ করা হয়ে থাকে। উপাদানগুলো হচ্ছে: ১. গণতান্ত্রিক প্রক্রিয়া, ২. শরণার্থীর সংখ্যা, ৩. গোত্রগত অসন্তোষ, ৪. মানুষের স্বদেশ ত্যাগ, ৫. অসম উন্নয়ন, ৬. দারিদ্র্য অর্থনৈতিক অবনতি, ৭. রাষ্ট্রের বৈধতা, ৮. গণসেবা, ৯. মানবাধিকার, ১০. নিরাপত্তা ব্যবস্থা, ১১. উপদলীয় কোন্দল ও ১২. বাইরের হস্তক্ষেপ। এই সূচকের ভিত্তিতে ১৭৮টি দেশের মূল্যায়ন করা হয়েছে। ২০১৪ সালের মূল্যায়নে বাংলাদেশের স্থান নিচের দিক থেকে ২৯। এই সূচক প্রথমে ব্যর্থ রাষ্ট্রসূচক হিসেবে পরিচিত ছিল। তখন একে
ঠুনকো রাষ্ট্রের সূচক বলা হয়ে থাকে। এই সূচক অনুসারে সামগ্রিকভাবে বাংলাদেশ সর্বনিম্ন 16.2% দেশের অন্তর্ভুক্ত, আর বিশ্বব্যাংকের সূচক অনুসারে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে 18%-এর মধ্যে। অর্থাৎ দুটো সূচক অনুসারে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন 20% দেশের মধ্যে রয়েছে। বস্তুত সূচকভেদে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংস পরিস্থিতির কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না। যে কোনো গ্রহণযোগ্য আন্তর্জাতিক সূচক ব্যবহার করা হোক না কেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংস পরিস্থিতি অস্বীকার করা সম্ভব নয়। শুধু রাজনৈতিক অস্থিতিশীলতার সূচক অনুসারেই বাংলাদেশের অবস্থান পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় নিচে নয়। অতীতের তুলনায় বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার সংঘাত বাড়ছে। বাংলাদেশে হরতাল সংক্রান্ত সংখ্যাসমূহ বিশ্লেষণ করলেই এই উক্তির সত্যতা বোঝা যাবে। হরতাল শব্দটির উৎপত্তি গুজরাটি ভাষায়। মধ্যযুগের প্রখ্যাত ঐতিহাসিক ইরফান হাবিবের মতে সপ্তদশ শতাব্দীতে গুজরাটে শুল্ক কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখতেন। এই পরিস্থিতিকে হিন্দি ভাষায় বলা হতো হাটতাল বা হাটে তালা দেয়া হয়েছে। ব্যবসায়ীদের স্বেচ্ছা প্রণোদিত এ অসহযোগী হরতাল নামে পরিচিত হয়। ক্রমে স্বেচ্ছা প্রণোদিত হোক অথবা ক্ষুদ্র জনগোষ্ঠী কর্তৃক আপামর জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেয়া অসহযোগ আন্দোলন হোক, সবই হরতাল নামে পরিচিত হয়। সারণী 1.2 ঠুনকো রাষ্ট্রের সূচক। ঠুনকো রাষ্ট্রের সূচক অনুসারে 1 নম্বর অবস্থান দক্ষিণ সুদান, 2 সোমালিয়া, 3 কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র, 4 কঙ্গো, 5 সুদান, 6 সাত আফগানিস্তান, 8 ইয়েমেন, 9 হাইতি, 10 পাকিস্তান, 11 জিম্বাবুয়ে, 12 গিনি, 13 ইরাক, 14 কোত দ'Ivoire, 15 সিরিয়া, 16 গিনি বিসাও, 17 নাইজেরিয়া, 18 কেনিয়া, 19 নাইজার, 20 ইথিওপিয়া, 21 বুরুন্ডি, 22 উগান্ডা, 23 ইরিত্রিয়া, 24 মিয়ানমার, 25 লাইবেরিয়া, 26 উত্তর কোরিয়া, 27 ক্যামেরুন, 28 মৌরতানিয়া, 29 বাংলাদেশ, 30 শ্রীলঙ্কা। সারণী 1.3 বাংলাদেশে হরতাল 1947 থেকে 2015। 1947 থেকে 1971 সময়কালে তদানীন্তন পূর্ব পাকিস্তান ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় নিষ্পেষিত হয়েছে। এই শোষণের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধার ফলেই এদেশে মুক্তি সংগ্রামের সূচনা হয়। পরবর্তীকালে এক রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম। অথচ জাতির ইতিহাসের এই ক্রান্তিলগ্নে প্রচণ্ড রাজনৈতিক অসন্তোষ সত্ত্বেও অর্থনৈতিক জীবন আজকের তুলনায় অনেক বেশি স্থিতিশীল ছিল। 1947 থেকে 1971 সময়কালে গড়ে প্রতি বছর জাতীয় পর্যায়ে মাত্র 2টি হরতাল পালিত হয়। যদি আঞ্চলিক ও স্থানীয় হরতালসমূহ বিবেচনায় নেওয়া হয় তবে গড়ে প্রতি বছর 3.75টি হরতাল পালিত হয়। প্রতি তুলনায় 2011 থেকে 15 সময়কালে প্রতি বছর গড়ে 35.5 দিন জাতীয় পর্যায়ে হরতাল পালিত হয়। আঞ্চলিক ও স্থানীয় হরতালসমূহ যোগ দিলে গড়ে হরতাল সংগঠিত হয় 95.75 দিন। পাকিস্তানি ঔপনিবেশিক আমলের তুলনায় জাতীয় পর্যায়ে 2009 থেকে 2015 সময়কালে হরতালের পরিমাণ বেড়েছে 1775% বা 17.75 গুণ। আঞ্চলিক, স্থানীয় সহ সব হরতালের পরিমাণ বেড়েছে 2553% বা 25.53 গুণ। বাংলাদেশ আন্দোলনের প্রধান যুক্তি ছিল অভিন্ন জনগোষ্ঠীর নাগপাশ থেকে মুক্ত হলে সমরূপ বাংলাদেশিরা
বাংলাদেশের শান্তির নীড় গড়ে তুলতে সমর্থ হবে। বাস্তবে ঘটল উল্টোটি। সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা তরতর করে বেড়ে গেল। শুধু ব্যর্থতার ক্ষেত্রেই নয়, অর্জনের ক্ষেত্রেও দেখা দেয় অবাক কাণ্ড। যুদ্ধবিধ্বস্ত ও নেহাত অপ্রতুল প্রাকৃতিক সম্পদ নিয়ে যখন 1971 সালে বাংলাদেশ আবির্ভূত হয়, তখন মার্কিন রাষ্ট্রনায়ক হেনরি কিসিঞ্জারের মতো অনেকেই বাংলাদেশকে ভিক্ষার ঝুলি বলে নাক সিটকায়। এমনকি দুজন অর্থনীতিবিদ বাংলাদেশকে উন্নয়নের অগ্নিপরীক্ষা নামে আখ্যা দেন। তাদের বক্তব্য ছিল যে বাংলাদেশের মতো দুর্দশাগ্রস্ত দেশে যদি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়, তবে পৃথিবীর যে কোনো দেশেরই উন্নয়ন সম্ভব। অর্থনীতিবিদদের হতাশাব্যঞ্জক ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণ করেছে বাংলাদেশ। নিচে বাংলাদেশের অর্থনৈতিক অর্জনের কিছু চিত্র তুলে ধরা হলো। নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত। জন্মলগ্নে বাংলাদেশ ছিল নিম্ন আয়ের দেশ। গত 4 দশকের অব্যাহত অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা লাভ করেছে। মাথাপিছু আয়ের প্রায় 3 গুণ বৃদ্ধি, জনসংখ্যা হ্রাস এবং অর্থনৈতিক অগ্রগতির ফলে মাথাপিছু আয় প্রায় 3 গুণ বেড়েছে। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সাফল্য। 1970 সালে বাংলাদেশে প্রায় 1 কোটি টন খাদ্যশস্য উৎপাদিত হতো। জনসংখ্যার দ্রুত বৃদ্ধির ফলে আবাদি জমি অনাবাদি কাজে ব্যবহারের কারণে ফসল উৎপাদনের জন্য জমির পরিমাণ কমে যাওয়া সত্ত্বেও 2014 সালে মোট 3.4 কোটি টন খাদ্য উৎপাদিত হয়। দারিদ্র্যসীমার নিচের জনগোষ্ঠীর হারের উল্লেখযোগ্য হ্রাস। 1970 সালে প্রায় 70% জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে ছিল। আজ এ হার 25%-এর নিচে নেমে এসেছে। জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস। 1970 সালে বাংলাদেশের জনসংখ্যা পাকিস্তানের চেয়ে 1 কোটি বেশি ছিল। জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাসে সাফল্যের ফলে বর্তমানে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের জনসংখ্যা 1 কোটি কম। মানব উন্নয়ন কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য। শিক্ষার হার বেড়েছে, শিশু মৃত্যুর হার কমেছে। 1970 সালে গড় আয়ুর প্রত্যাশা ছিল 42 বছর। বর্তমানে এই হার দাঁড়িয়েছে প্রায় 70 বছর। মানব উন্নয়ন সূচক অনুসারে সর্বনিম্ন পর্যায় থেকে মধ্যম পর্যায়ে উন্নীত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি মানব উন্নয়নের সূচক অনুসারে সব রাষ্ট্রের সাফল্য পরিমাপ করে থাকে। বাংলাদেশে মূল্যায়নে সর্বনিম্ন পর্যায়ে অন্তর্ভুক্ত ছিল। অতি সম্প্রতি বাংলাদেশ মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে মধ্যম পর্যায়ে উন্নীত হয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে, কিন্তু প্রচলিত তত্ত্ব অনুসারে এমনটি ঘটার কথা নয়। গত 4 দশকে বাংলাদেশের সুশাসনের ক্রম অবনতি ঘটেছে। প্রচলিত মতবাদ অনুসারে যে দেশের সুশাসন নিশ্চিত করা যায় না, সেখানে টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। সুশাসন একটি বহুমাত্রিক বিষয়, ফলে শুধু একটি সূচকের ভিত্তিতে এর মূল্যায়ন সম্ভব নয়। বিশ্বব্যাংক 6টি সূচকের ভিত্তিতে সব দেশের সুশাসন মূল্যায়ন করে। 1996 থেকে 2014 সাল পর্যন্ত সময়কালে বাংলাদেশের সুশাসন নিয়ে বিশ্বব্যাংকের মূল্যায়ন সারণী 1.4-এ দেখা যাবে। সারণী 1.4-এ দুটো বিষয় বিশেষভাবে লক্ষণীয়। 1996 থেকে 2014 সময়কালে বাংলাদেশে 4টি সূচকের অবনতি ঘটেছে। বক্তব্য প্রকাশের স্বাধীনতা ও সহিংসতার অনুপস্থিতি, সরকারের কার্যকারিতা ও দুর্নীতি নিয়ন্ত্রণ। উন্নতি ঘটেছে মাত্র 2টি সূচকে। নিয়ন্ত্রণের মান ও আইনের শাসন। সার্বিকভাবে সুশাসনের অবনতি ঘটেছে। দ্বিতীয়ত, 1996 সালে বক্তব্য প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতা ছাড়া বাকি 5টি সূচকের মান খুবই নিচু। সব ক্ষেত্রেই সমীক্ষাকৃত দেশগুলোর 2/3 নিচে। শুধু গণতান্ত্রিক পরিস্থিতি নিচের দিক থেকে 1996 সালে 47.6% উন্নীত হয়েছিল।
সুশাসনের অবনতি অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে খাপ খায় না। ওপরের বিশ্লেষণ থেকে একথা সুস্পষ্টভাবে প্রতিভাত হয় যে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি সুশাসন সম্পর্কিত তত্ত্বের সঙ্গে মোটেও মেলে না। প্রচলিত বিশ্লেষণ অনুসারে সমরূপ জনগোষ্ঠীর জন্য জাতিরাষ্ট্র সৃষ্টি হলে রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হয়। বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ অনেক বেড়েছে এবং বেড়েই চলেছে। প্রচলিত তত্ত্ব অনুসারে সুশাসনের অভাবে অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হয়। বাংলাদেশের সুশাসনের অবনতি সত্ত্বেও অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রয়েছে। বাংলাদেশে রাজনীতি ও অর্থনীতি বিপরীত দিকে চলছে। রাজনীতি পেছনের দিকে ছুটছে আর অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সমরনায়ক উইনস্টন চার্চিলের একটি উক্তি মনে পড়ে। যুদ্ধের শুরুতে সোভিয়েত রাশিয়ার ভূমিকা নিয়ে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। 1939 সালের 1 অক্টোবর তিনি বলেছিলেন, I cannot forecast to you the action of Russia. It is a rebel wrapped in a mystery, inside an enigma, but perhaps there is a key. The key is Russian national interest. চার্চিলকে অনুসরণ করে বলতে গেলে দেশের বর্তমান পরিস্থিতিকেও রহস্য ঘেরা প্রহেলিকাচ্ছন্ন হ্যালি রূপে বর্ণনা করা যায়। বক্ষমান প্রবন্ধের লক্ষ্য হল বাংলাদেশের রাজনীতির এই প্রহেলিকা সম্পর্কে আলোকপাত করা। প্রথমেই প্রশ্ন ওঠে, বাংলাদেশের সমস্যা কি সাম্প্রতিক, না এর উৎস বাংলাদেশের ইতিহাসের গভীরে নিহিত? দ্বিতীয় খণ্ডে বাংলাদেশের ইতিহাস এবং এই প্রসঙ্গে প্রচলিত তত্ত্বসমূহ বিশ্লেষণ করা হয়েছে। দ্বিতীয় খণ্ডের আলোচনা থেকে একথা স্পষ্ট যে এ সমস্যা আজকের নয়, দীর্ঘদিন ধরে ঐতিহাসিক বিবর্তনের ফলে এসব সমস্যা দানা বেঁধেছে। যদিও ঐতিহাসিক পর্যালোচনা সমস্যার উপলব্ধির জন্য সহায়ক, তবু এইসব সমস্যার সমাধানের জন্য যথেষ্ট নয়। সমাধান খুঁজতে হলে শুধু ইতিহাস বিশ্লেষণই যথেষ্ট নয়, রাষ্ট্রের লক্ষ্যসমূহের আলোকে প্রতিষ্ঠানসমূহের বিবর্তন ও বিচ্যুতিসমূহ ব্যাখ্যা করতে হবে। এর জন্য একটি প্রবন্ধ যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ বই। প্রবন্ধের 3য় খণ্ডে প্রস্তাবিত বইয়ের রূপরেখা উপস্থাপন করা হয়েছে। 1.2 অস্থিতিশীলতা সংঘাতের রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট। আপাত দৃষ্টিতে রাজনৈতিক অস্থিতিশীলতাকে বাংলাদেশের ইতিহাসের সাম্প্রতিক প্রবণতা মনে হতে পারে, কিন্তু বাংলার ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় অস্থিতিশীলতার শিকড় ইতিহাসের গভীরে প্রথিত। অনেকের কাছে এই তথ্য বাংলাদেশের ইতিহাস সম্পর্কে লালিত ধারণার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হবে। এর কারণ বেশিরভাগ ঐতিহাসিক বাংলাদেশের ইতিহাসকে সাম্রাজ্যবাদী দৃষ্টিকোণ থেকে দেখেছেন। এ ধারণার সূচনা ঘটে ব্রিটিশ ঐতিহাসিকদের হাতে। এদেশে ব্রিটিশ শাসনের আগে বাংলার প্রাচীন ইতিহাসের আদৌ কোনো চর্চা হয়নি। ব্রিটিশ শাসকেরাই প্রথম বাংলার নিয়মিত ইতিহাস রচনা করেন। ব্রিটিশ শাসকদের গর্ব ছিল যে তারা ভারতে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত বিস্তৃত রাজ্য প্রতিষ্ঠা করেছেন। তাদের ধারণা ছিল ভারতবর্ষের ইতিহাস বড় বড় সাম্রাজ্যের ইতিহাস। তাই তারা বাংলার ইতিহাসকে সাম্রাজ্যবাদী ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উপস্থাপন করেন। বাংলাদেশের ইতিহাসকে মৌর্য সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, পাল সাম্রাজ্য, সুলতানি শাসন, মুঘল সাম্রাজ্য ইত্যাদি সাম্রাজ্যবাদী শক্তির অবিচ্ছেদ্য ইতিহাস রূপে গণ্য করা হয়। পরবর্তীকালে ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকেরা এই তত্ত্বকে নতুন উপাদানের ভিত্তিতে উপস্থাপন করেন। অথচ বাংলার ইতিহাসের সাম্রাজ্যভিত্তিক ব্যাখ্যা সঠিক নয়। সাম্রাজ্য নয়, খণ্ডরাজ্য ছিল বাংলাদেশের ইতিহাসের নিয়তি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের পশ্চিমে প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদী শক্তিসমূহ কখনো কখনো আধিপত্য স্থাপন করে, কিন্তু কখনো এ শাসন দীর্ঘস্থায়ী হয়নি। বাংলাদেশের মধ্যে বারবার ছোট ছোট খণ্ডরাজ্য আত্মপ্রকাশ করেছে।
বাংলাদেশের প্রাপ্ত ঐতিহাসিক উপাদানগুলো সাক্ষ্য দেয় যেসব এলাকা নিয়ে বাংলাদেশ গঠিত তার মাত্র কিছু কিছু এলাকা কোনো কোনো সময় দক্ষিণ এশিয়ার বৃহত্তর রাজ্যগুলোর অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বেশিরভাগ সময়ই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্বাধীন সার্বভৌম খণ্ডরাজ্য গড়ে ওঠে। বাংলাদেশের ইতিহাসে সাম্রাজ্যভিত্তিক ও খণ্ডরাজ্য ভিত্তিক ইতিহাসের তুলনামূলক চিত্র সারণী 1.5-এ দেখা যাবে। সারণী 1.5 থেকে একথা সুস্পষ্টভাবে প্রতিপাদ হয় যে বৃহৎ সাম্রাজ্য নয়, খণ্ড রাজ্যই হচ্ছে বাংলাদেশের ইতিহাসের বাস্তবতা। স্বল্পকালের জন্য বাংলাদেশের কোনো কোনো অঞ্চল বৃহৎ সাম্রাজ্যের অংশ হয়েছে, কিন্তু বেশিরভাগ সময়ই বাংলাদেশ অঞ্চলে প্রাচীনকালে রাজত্ব করেছে খড়গ, রাত, নাথ, দেব, চন্দ্র, বর্মন, হরিকেল ও পত্রিকেরা রাজবংশের মতো খণ্ডরাজ্যগুলো, কিন্তু এইসব খণ্ডরাজ্য ছিল বনফুলের মতো ক্ষণস্থায়ী। সারণী 1.5 বাংলাদেশের ইতিহাসে এককেন্দ্রিক সাম্রাজ্যভিত্তিক ও খণ্ডস্থানিক ব্যাখ্যার তুলনামূলক চিত্র। খ্রিস্টাব্দ 500 থেকে 1000 সময়কালে দক্ষিণ ও পূর্ববঙ্গে খণ্ড রাজ্যগুলোতে একটি রাজবংশ গড়ে ওঠে। কাল খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর দ্বিতীয়ার্ধ। এককেন্দ্রিক সমাজভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ। পরাক্রমশালী গঙ্গাঋদ্ধি সাম্রাজ্যের উদ্ভব। খণ্ডিত স্থানিক ব্যাখ্যা বিশ্লেষণ। গঙ্গাঋদ্ধির সুনির্দিষ্ট সীমানা অজ্ঞাত। সাধারণত ধারণা করা হয় এটি গঙ্গা ও ভাগীরথীর পূর্বে অবস্থিত ছিল। গঙ্গাঋদ্ধির পক্ষে খুব বড় একটি সাম্রাজ্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কাল খ্রিস্টপূর্ব 185 থেকে 21। এককেন্দ্রিক সাম্রাজ্য ভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ। মৌর্য সাম্রাজ্য। উত্তর বাংলায় মৌর্য দখলের স্পষ্ট প্রমাণ আছে, অন্য অঞ্চলে মৌর্য প্রভাবের পরোক্ষ প্রমাণ মেলে। খণ্ডিত স্থানিক ব্যাখ্যা বিশ্লেষণ। মৌর্য রাজনৈতিক আধিপত্য শুধু উত্তর বাংলায় সীমাবদ্ধ ছিল। খ্রিস্টীয় 1ম ও 2য় শতাব্দী। কুষাণদের মুদ্রা আবিষ্কৃত হয়েছে। অনুমান করা যায় এ অঞ্চল হয়তোবা কুষাণ অধিকৃত ছিল। বাংলা যে কুষাণ সাম্রাজ্যের অংশ ছিল তার প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই। 330 থেকে 650 খ্রিস্ট। বাংলা গুপ্ত সাম্রাজ্যের একটি অংশ। উত্তর বাংলায় গুপ্ত আধিপত্যের প্রত্যক্ষ প্রমাণ মেলে, কিন্তু পূর্ব বাংলা মাঝে মধ্যে কর দিত। এতৎ সত্ত্বেও পশ্চিম বাংলায় স্বাধীন রাজ্য ও কোটালীপাড়ার শিলালেখ অনুযায়ী ফরিদপুরের স্বাধীন রাজত্বের অস্তিত্ব ছিল। আনুমানিক 500 থেকে 600 খ্রিস্ট। 600 থেকে 650 খ্রিস্ট। শশাঙ্কের গৌড় সাম্রাজ্য। পূর্ব বাংলা গৌড় সাম্রাজ্যের অংশ ছিল না, ভদ্র রাজবংশের অস্তিত্ব তাই প্রমাণ করে। 650 থেকে 750 খ্রিস্ট। নৈরাজ্যের কাল। স্বাধীন খড়গ রাজবংশ পূর্ব বাংলা শাসন করে। 750 থেকে 1112 খ্রিস্ট। বিশাল উত্তর ভারতীয় পাল সাম্রাজ্য প্রায় 400 বছর রাজত্ব করে। পাল সাম্রাজ্য মূলত বিহার ও উত্তর বাংলার কিছু এলাকায় সীমাবদ্ধ ছিল। 1043 থেকে 1075 খ্রিস্ট পর্যন্ত স্বল্পকালীন অরাজক অবস্থা ছাড়া বাংলাদেশ অঞ্চল পাল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ বহির্ভূত ছিল। প্রথম দিককার পাল শাসকদের সমস্ত শিলালেখাই বিহার থেকে জারি করা হয়েছিল। তারা যেসব ভূমি দান করেছিল সেগুলো অবস্থিত ছিল বিহার ও উত্তর বাংলার কোনো কোনো অংশে। শেষ পাল রাজা বাংলায় নয়, বরং বিহারে রাজত্ব করেছেন। এগুলো স্পষ্টভাবেই প্রমাণ করে যে পাল সাম্রাজ্যের মূল ভিত্তি ছিল বিহার। উপরন্তু নিম্নলিখিত সার্বভৌম রাজত্ব সম্পর্কিত শিলালেখ বাংলাদেশ অঞ্চলের রাজনৈতিক স্বাধীনতা প্রমাণ করে। 1. খড়গ রাজবংশ 650 থেকে 700 খ্রিস্ট। 2. নাথ ও রাত রাজবংশ 700 থেকে 750 খ্রিস্ট। 3. দেব রাজবংশ 750 থেকে 800 খ্রিস্ট।
4. হরিকেল রাজবংশ 800 থেকে 900 খ্রিস্ট। 5. চন্দ্র রাজবংশ 900 থেকে 1040 খ্রিস্ট। 6. বর্মন 1080 থেকে 1150 খ্রিস্ট। 7. পাট্রিকেরা রাজবংশ 1000 থেকে 1100 খ্রিস্ট। 1160 থেকে 1206 খ্রিস্ট। সেনরা সারা বাংলায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। সেন রাজত্ব বাংলাকে ঘিরে গড়ে ওঠে। এটি উত্তর ভারতীয় সাম্রাজ্য ছিল না। 1204 থেকে 1757 খ্রিস্ট। বিভিন্ন রাজবংশের অধীন দিল্লি কেন্দ্রিক মুসলমান সাম্রাজ্য বাংলা অবধি সম্প্রসারিত ছিল। প্রায় 550 বছরের মুসলমান শাসনের মধ্যে বাংলা 220 বছর কার্যকরভাবে দিল্লি ভিত্তিক সর্বভারতীয় সাম্রাজ্য কর্তৃক শাসিত হয়। প্রায় 350 বছর বাংলা কার্যত স্বাধীন থাকে। উৎস: খান আকবর আলী, বাংলাদেশের সত্তার অন্বেষা। খ্রিস্টাব্দ 500 থেকে 1000 সময়কালে দক্ষিণ ও পূর্ববঙ্গে খণ্ড রাজ্যগুলোতে একটি রাজবংশ গড়ে মাত্র 80 বছর রাজত্ব করেছে। খ্রিস্টাব্দ 1206 থেকে 1341 সময়কালে বাংলাদেশে একজন সুলতান গড়ে 5.5 বছর ক্ষমতায় থেকেছেন। খ্রিস্টাব্দ 1342 থেকে 1570 সময়কালে বাংলাদেশে একজন শাসকের গড় রাজত্ব ছিল মাত্র 9 বছর। রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে নৈরাজ্য বাংলাদেশে বারবার দেখা দিয়েছে। খালিমপুর তাম্রলিপিতে 7ম ও 8ম শতাব্দীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে মৎস্যন্যায় বলে আখ্যা দেওয়া হয়েছিল। এই পরিস্থিতি হল মাছের জগতের মতো অরাজক ও নৈরাজ্যপূর্ণ। 16শ শতাব্দীতেও দেখা যায় নৈরাজ্য। হাবশী কৃতদাসেরা রাষ্ট্র কাঠামো ভেঙে দেয়। এদেশে উত্তরাধিকারের সুস্পষ্ট কোনো আইন ছিল না, ফলে যখন তখন ক্ষমতা দখলের লড়াই শুরু হতো। 16শ শতাব্দীর সম্রাট বাবর বাংলাদেশের এই অরাজক পরিস্থিতি বিশেষভাবে লক্ষ্য করেন। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, বাংলাদেশের একটি অনন্য প্রথা হল সার্বভৌম শাসকের ক্ষেত্রে এখানে অতি স্বল্প সময়েই বংশানুক্রমিক উত্তরাধিকার অনুসরণ করা হয়। যে কেউ রাজাকে হত্যা করে নিজেকে রাজা ঘোষণা করলে আমিররা, সৈনিকেরা ও কৃষকেরা তাকে তাৎক্ষণিকভাবে মেনে নেয়, তার বশ্যতা স্বীকার করে এবং পূর্ববর্তী রাজার মতোই তার অধিকার মেনে নেয় এবং তার হুকুম তামিল করে। বাংলার লোকেরা বলে, আমরা সিংহাসনের প্রতি অনুগত। যে সিংহাসন দখল করে আমরা তার প্রতি বিশ্বস্ত অনুগত থাকি। মোগল ঐতিহাসিক আবুল ফজল বাংলাদেশকে বুলখখানা বা অশান্ত আবাসের সঙ্গে তুলনা করেছেন। সপ্তদশ শতকে শাহ নিয়ামত ফিরোজপুরি লিখেছেন, বাংলা হচ্ছে একটি ধ্বংসপ্রাপ্ত বেদনাকুল দেশ। কাল বিলম্ব না করে যাও, মৃতদের কাছে দোয়া চাও। মাটিতে পানিতে কোথাও শান্তি নেই, নেই স্বস্তি, আছে শুধু বাঘের থাবা আর কুমিরের হা। বাংলাদেশে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিনিয়ত বিদ্রোহ ঘটেছে, আবার স্থানীয় শাসকদেরও বারবার অভ্যন্তরীণ বিদ্রোহের মোকাবিলা করতে হয়েছে। 16শ শতাব্দীতে পর্তুগিজ পর্যটক টম পিওরেস লিখেছেন, দূর প্রাচ্যের লোকেরা বিশ্বাস করে বাঙালিরা বিশ্বাসঘাতক। সম্ভবত এই ধারণায় প্রতিফলিত হয়েছে মেকলের বাঙালি চরিত্র বিশ্লেষণে। তিনি লিখেছেন, মোষের যেমন শিং আছে, মৌমাছির আছে হুল, সঙ্গীতের যেমন মেয়েদের সৌন্দর্য, তেমনি বাঙালিদের বিশেষত্ব প্রতারণা। এমনকি ব্রিটিশ শাসনামলে বাঙালিদের মধ্যে উপদলীয় কোন্দল ও দলাদলি অনেক বেড়ে যায়। দীর্ঘদিন ধরে এখানে অবিশ্বাসের ঐতিহ্য লালিত হয়। ওপরের বিশ্লেষণ থেকে একথা সুস্পষ্ট হয়ে ওঠে যে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে এখানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, কিন্তু এর কারণ ও সমাধান নিয়ে কোনো মতৈক্য দেখা যায়নি। এ প্রসঙ্গে 8টি তত্ত্ব নিচে বিশ্লেষণ করা হলো। মৎস্যন্যায় ও মহাসম্মত তত্ত্ব। প্রাচীনকাল থেকে ভারতে বৃহৎ সাম্রাজ্যের আবির্ভাব ঘটেছে, তবু ভারতীয় দার্শনিকদের উদ্বেগের বিষয় ছিল নৈরাজ্য ও অরাজকতা।
রামায়ণ ও মহাভারতে নৈরাজ্য সম্পর্কে গভীর শঙ্কা উচ্চারিত হয়েছে। প্রাচীন ভারতে নৈরাজ্যকে মৎস্যনেয় নামে অভিহিত করা হতো। মৎস্যনেয়ের শাব্দিক অর্থ হল মাছের মতো অবস্থা। মাছের ভুবনে বড় বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। মৎস্যনেয়ের পরিস্থিতিতে সমাজে যারা শক্তিমান তারা দুর্বলদের গ্রাস করে ও তাদের অধিকার হরণ করে। এ ধরনের পরিস্থিতি বিপজ্জনক। মৎস্যনের পরিস্থিতি থেকে উদ্ধারের উপায় হল মহাসম্মত রাজ্য ব্যবস্থা প্রতিষ্ঠা। মহাসম্মত তত্ত্ব বিশেষভাবে আলোচিত হয়েছে বৌদ্ধ ধর্মশাস্ত্রে। বৌদ্ধদের বিশ্বাস শাক্য বংশের প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন রাজা মহাসম্মত। তিনি রাষ্ট্রের সবার সম্মতি নিয়ে রাজ্যভার গ্রহণ করেছিলেন এবং সেই জন্য তাকে মহাসম্মত বলে আখ্যা দেয়া হয়। বাংলাদেশে খালিমপুর তাম্রলিপিতে মৎস্যনের উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গোপালের সিংহাসন গ্রহণ করার আগে বাংলাদেশে মৎস্যনের অরাজক পরিস্থিতি বিরাজ করছিল। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশের প্রজারা গোপালকে রাজা নির্বাচন করেন এবং এই নির্বাচিত রাজবংশ দীর্ঘদিন ধরে বাংলাদেশ শাসন করে। এ ধরনের মতবাদ আসামেও দেখা যায়। আসামের ইতিহাসেও একটি পাল বংশ রয়েছে। সেই পাল বংশ দাবি করে তাদের প্রথম রাজা প্রজাদের দ্বারা নির্বাচিত হয়েছে। এ ধরনের রাজা নির্বাচনের খবর দাক্ষিণাত্য ও কাশ্মীর থেকেও পাওয়া যায়। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজাদের পরামর্শ দেয়া হয় যে রাজারা তাদের কর্মচারীদের দ্বারা একথা প্রচার করবেন যে তার রাজবংশের প্রথম পুরুষ প্রজাদের দ্বারা নির্বাচিত হয়েছেন। প্রাচীন ভারতের চিন্তাবিদেরা মনে করতেন যে গণসমর্থন ছাড়া কোনো রাজত্ব দীর্ঘস্থায়ী হতে পারে না। তাই তাদের অভিমত ছিল যে মৎস্যনেয়কে প্রতিহত করতে হলে নির্বাচিত রাজার প্রয়োজন রয়েছে। সমাধান হিসেবে এটা গ্রহণযোগ্য হলেও এই তত্ত্ব কেন বারবার মৎস্যনেয়ের পরিস্থিতি দেখা দেয় তার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। কাজেই এই তথ্য থেকে যদিও বাংলাদেশের রাজনৈতিক নৈরাজ্যের একটি সমাধান দেখা যায়, কিন্তু কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। 2. ভৌগোলিক তত্ত্বসমূহ, বিশেষ করে সীমান্ত তত্ত্ব। অতি প্রাচীনকাল থেকেই ভৌগোলিক বৈশিষ্ট্যসমূহ মানুষের ইতিহাসকে প্রভাবান্বিত করেছে। বাংলাদেশের ভূপ্রকৃতি দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী। বিশ্বের 3টি বড় নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপ অত্যন্ত অস্থিতিশীল ভূখণ্ড। প্রতিনিয়ত নদীর এক পার ভাঙে আর এক পার গড়ে, তাই রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন অস্থিতিশীল। তবে এই ধরনের অস্থিতিশীলতা বর্তমানের চেয়ে অতীতে অনেক বেশি ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে অতীতের তুলনায় রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। তাই শুধু এই তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ব্যাখ্যা করা সম্ভব নয়। তবে এই প্রসঙ্গে সীমান্ত তত্ত্ব শীর্ষক একটি বিশেষ তত্ত্বের প্রাসঙ্গিকতা পরীক্ষা করা যেতে পারে। সীমান্ত তত্ত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর ব্যাখ্যা হিসেবে প্রথম পেশ করা হয়। এটি পেশ করেন ঐতিহাসিক টার্নার। তার বক্তব্য ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে বিশাল ভূখণ্ডে রেড ইন্ডিয়ান ছাড়া অন্য কোনো জনবসতি ছিল না। পরবর্তীকালে ইউরোপিয়ানরা সীমান্তবর্তী অঞ্চল দখল করে, কিন্তু তারপরও সীমান্তে অশান্তি ও উচ্ছৃঙ্খলা বিরাজ করে। মূলত যারা মূল সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারত না তারা এখানে আসতো এবং তারা তাদের যে ঐতিহ্য ও চেতনা সেটাকে ধরে রাখতে চেষ্টা করত। সীমান্ত অঞ্চলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ লালিত হয়। টার্নারের মতে সীমান্ত অঞ্চলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রাণ। বাংলাদেশেও যুক্তরাষ্ট্রের মতো প্রচণ্ড ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ রয়েছে। তাই বাংলাদেশের মানুষেরও গণতন্ত্রের প্রতি তীব্র অনুরাগ দেখা যায়। কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের এই উপস্থিতি সত্ত্বেও যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে এই পরিস্থিতিরও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। 3. মুরব্বি মক্কেল সম্পর্ক। ঐতিহাসিকদের মতে কমপক্ষে রোমানদের সময় থেকে মুরব্বি মক্কেল সম্পর্ক রাজনীতিকে প্রভাবিত করছে।
অনেক সামন্ততান্ত্রিক সমাজে মুরব্বি মক্কেল সম্পর্ক বিরাজ করছে, তবে বাংলাদেশের কৃষি ব্যবস্থায় মুরব্বি মক্কেল সম্পর্ক দুটি কারণে দানা বেঁধে উঠতে পারেনি। প্রথমত, হিন্দু জমিদারেরা ভূমির মুরব্বি ছিলেন, অথচ মক্কেলরা ছিল মুসলমান। পাকিস্তান প্রতিষ্ঠার পর হিন্দু জমিদারেরা মুরব্বির আসন হারান, অথচ মুসলমানদের মধ্যে এ ধরনের প্রভাবশালী গোষ্ঠী গড়ে উঠতে পারেনি। দ্বিতীয়ত, সম্ভবত প্রচণ্ড ব্যক্তি স্বাতন্ত্র্যের জন্য এ অঞ্চলের মানুষ সব ব্যাপারে কোনো বিশেষ ব্যক্তির কর্তৃত্ব মেনে নেয়নি। এই বিষয়ে 60-এর দশকে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে ডক্টর রহিমের গবেষণা স্মরণ করা যেতে পারে। ডক্টর রহিমের গবেষণা থেকে দেখা যায়, পূর্ব বাংলার গ্রামের লোকেরা সব বিষয়ে এক মুরব্বির পরামর্শ শোনে না। তারা ভিন্ন ভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন মুরব্বির পরামর্শ গ্রহণ করে। এ ধরনের সমাজে রাষ্ট্র ব্যবস্থা মুরব্বি মক্কেল সম্পর্ক দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা কম। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী স্ট্যানলি এ কোচানেক বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের মধ্যে মুরব্বি মক্কেল সম্পর্ক নিয়ে একটি তত্ত্ব উপস্থাপন করেছেন। এ ধরনের সমাজে রাষ্ট্রনেতারা মুরব্বি হিসেবে বড় বড় মক্কেলদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক প্রতিষ্ঠা করেন। তিনি মক্কেলদেরও বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকেন। আবার বড় মক্কেলেরা ছোট মক্কেলদের মুরব্বিতে পরিণত হন এবং তারা তাদের মক্কেলদের সুযোগ সুবিধা দেন। বিনিময়ে মক্কেলরা মুরব্বিদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রদান করেন। এভাবে পারস্পরিক লেনদেনের ভিত্তিতে মুরব্বি মক্কেলরা একটি রাজনৈতিক কাঠামো গড়ে তোলেন। তবে সম্পদের অপ্রতুলতা হেতু একাধিক মুরব্বি মক্কেল গোষ্ঠীর মধ্যে সংঘাত দেখা দিতে পারে। এর ফলে দেখা দেয় রাজনৈতিক অস্থিরতা। এ ধরনের পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দুই ধরনের ব্যবস্থা জরুরি। প্রথমত, ক্ষমতার অপব্যবহার করে মক্কেলরা যাতে আইন বহির্ভূত সুযোগ সুবিধা না পায়, সেই লক্ষ্যে নির্বাহী বিভাগের ঐচ্ছিক ক্ষমতা হ্রাস করা যেতে পারে। দ্বিতীয়ত, ক্ষমতার অপব্যবহার বন্ধ করার জন্য দুর্নীতি বিরোধী ব্যবস্থা জোরদার করা যেতে পারে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মুরব্বি মক্কেল তথ্যের কিছু দুর্বলতা রয়েছে। বাংলাদেশে দুর্নীতি শুধু মক্কেলদের জন্য করা হয় না, মুরব্বিদের ব্যক্তিস্বার্থে অনেক দুর্নীতি হয়। এর ফলে মক্কেলরা এ ধরনের দুর্নীতি সবসময় পুরোপুরি সমর্থন করে না। দ্বিতীয়ত, মক্কেলরা তাদের মুরব্বিদের দীর্ঘদিন ক্ষমতায় রাখতে পারে না। বাংলাদেশের নির্বাচনে বারবার ক্ষমতাসীন দলের ভরাডুবি ঘটেছে। 4. সামাজিক পুঁজির ঘাটতি। রবার্ট ডি পুটনাম সামাজিক পুঁজির নিম্নরূপ সংজ্ঞা দিয়েছেন। সামাজিক পুঁজি হচ্ছে পারস্পরিক আস্থার, প্রথাসিদ্ধ আচরণের ও সামাজিক সম্পর্কজালের মতো সামাজিক সংগঠনের বিশেষত্বসমূহ, যা সমন্বিত কার্যকলাপ সহজ করে সমাজের কার্যকারিতা বাড়িয়ে দেয়। পুটনাম তার মেকিং ডেমোক্রেসি ওয়ার্ক, সিভিক ট্রেডিশনস ইন মডার্ন ইটালি গ্রন্থে দেখিয়েছেন, সামাজিক পুঁজির তারতম্যের ফলে ইতালির উত্তর ও দক্ষিণে বিভিন্ন ধরনের রাজনৈতিক কৃষ্টিয় সংগঠন গড়ে উঠেছে। যেখানে সামাজিক পুঁজি অপ্রতুল, সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা শিকড় গাঁথতে পারে না। বাংলাদেশের ইতিহাস বিশ্লেষণের ক্ষেত্রেও এ ধরনের ব্যাখ্যা দেয়া হয়েছে। এ ব্যাখ্যার মূল বক্তব্য হল, বাংলাদেশের গ্রামীণ বসতি কাঠামোয় দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চল হচ্ছে ভিন্ন। পানির সহজপ্রাপ্যতা এবং বন্য আক্রমণের তীব্রতা কম হওয়ার ফলে এখানে তৃণমূল পর্যায়ে সংগঠনের প্রয়োজন কম। এর ফলে এখানে গ্রামসমূহ হচ্ছে উন্মুক্ত। এসব গ্রামের সংগঠনগুলো মূলত সামাজিক দায়িত্ব পালন করে, কিন্তু এদের প্রশাসনিক ও অর্থনৈতিক ভূমিকা সীমিত। পক্ষান্তরে দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে গ্রামগুলো ছিল প্রাতিষ্ঠানিকভাবে সংঘবদ্ধ, যাদের অনেক বেশি প্রশাসনিক দায়িত্ব ছিল। এর ফলে ঐতিহাসিকভাবে বাংলায় গ্রামীণ সংগঠনগুলো ছিল দুর্বল। তাই বাংলার ইতিহাসে এত রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এই তত্ত্বের সমালোচকেরা বলে থাকেন যে, ঐতিহাসিক ব্যাখ্যা হিসেবে এ বক্তব্য সত্য ধরে নিলেও প্রশ্ন থেকে যায় যে, সামাজিক ও আর্থিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সামাজিক পুঁজির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে কিনা। সামাজিক পুঁজি সম্পর্কে যেসব গবেষণা হয়েছে তাতেও বাংলাদেশে
সামাজিক পুঁজির অপ্রতুলতা প্রতর্কের সমর্থন মিলছে। 1980-এর দশকে অধ্যাপিকা ইউএবি রাজিয়া আক্তার বানু দেখিয়েছেন যে বাংলাদেশের পারস্পরিক আস্থা অত্যন্ত কম। তার সমীক্ষা থেকে দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে মাত্র 4.5% জনগোষ্ঠী একে অপরকে বিশ্বাস করে। শহরাঞ্চলে পারস্পরিক আস্থার হার 2.5%। প্রতি তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রামাঞ্চলে 37% ও শহরাঞ্চলে 44.9% লোক একে অপরকে বিশ্বাস করে। এ সম্পর্কে একটি নতুন সমীক্ষা খ্রিস্টাব্দ 1999 থেকে 2001 সময়কালে পরিচালিত হয়। এ সমীক্ষার ফলাফল সারণী 1.6-এ দেখা যাবে। সারণী 1.6 থেকে একথা স্পষ্ট, বিশ্বের 80টি দেশের গড় সামাজিক পুঁজির তুলনায় বাংলাদেশের সামাজিক পুঁজির পরিমাণ কম। গড়ে ভারত, চীন ও পাকিস্তানের মানুষ বাঙালিদের তুলনায় একে অন্যকে অনেক বেশি বিশ্বাস করে। ফ্রান্স ছাড়া অন্যান্য উন্নত দেশে বাংলাদেশের তুলনায় সামাজিক পুঁজি অনেক বেশি। ফ্রান্স ও বাংলাদেশের সামাজিক পুঁজি প্রায় একই পর্যায়ে। এখানে স্মরণ করা যেতে পারে যে ফ্রান্স 200 বছরের অধিক সময় ধরে রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। সারণী 1.6 বিভিন্ন দেশে সামাজিক পুঁজির পরিমাণ। শতকরা কত ভাগ মানুষ অন্যদের বিশ্বাস করে। বিভিন্ন দেশে সামাজিক পুঁজির পরিমাণ শতকরা কত ভাগ মানুষ অন্যদের বিশ্বাস করে। ডেনমার্ক অন্যদের বিশ্বাস করে 66.5%, ইরান 65.3%, চীন 54.5%, ভিয়েতনাম 41.3%, ভারত 41%, মার্কিন যুক্তরাষ্ট্র 35.8%, পাকিস্তান 30.8%, দক্ষিণ কোরিয়া 27.3%, নাইজেরিয়া 25.6%, বাংলাদেশ 23.5%, ফ্রান্স 22.2%, জার্মানি 34.8%, উগান্ডা 7.6%। সমীক্ষাকৃত দেশের গড় 27.6%। সামাজিক পুঁজির ঘাটতি ইতিহাসের অমেঘ বিধান নয়, তবে সামাজিক পুঁজি গড়তে অনেক সময় লাগে। এক্ষেত্রে দুই ধরনের নীতি অনুসরণ করা যেতে পারে। প্রথমত, যেখানে সামাজিক পুঁজির ঘাটতি রয়েছে সেখানে তৃণমূলে সামাজিক সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া যেতে পারে। বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলোর উদ্যোগে তৃণমূলে সংগঠন গড়ে তোলার ফলে এখানে সামাজিক পুঁজি ক্রমেই বাড়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, যেখানে সামাজিক পুঁজি গড়ে উঠছে সেখানে তাদের উৎসাহিত করতে হবে। এই ঘাটতি মেটানোর প্রয়োজনীয়তা সম্পর্কে উপলব্ধি অত্যন্ত জরুরি। বিপ্লবের প্রভাব। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের জন্ম হয়নি। একটি রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এর আত্মপ্রকাশ। বিপ্লব সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোকে দুমড়ে মুচড়ে ফেলে দেয় এবং নতুন কাঠামো প্রতিষ্ঠা করে। কিন্তু এই নতুন কাঠামো সবার জন্য সমভাবে গ্রহণযোগ্য হয় না। তাই নতুন ও পুরনোর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সমাজের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। কখনো বিপ্লবী চেতনা মাথাচাড়া দিয়ে ওঠে, আবার কখনো প্রতিক্রিয়াশীল থার্মিড্রিয়ান পরিস্থিতি দেখা দেয়। এর ফলে রাষ্ট্র ব্যবস্থায় অস্থিতিশীলতা শুরু হয়। এখানে ফরাসি বিপ্লবের অভিজ্ঞতা স্মরণ করা যেতে পারে। 1779 সালে ফরাসি বিপ্লবের সূচনা। ফলে বিপ্লবের সন্তান নেপোলিয়ন বোনাপার্টের রাজত্বকাল অন্তর্ভুক্ত করলে প্রথম ফরাসি বিপ্লবের অবসান হয় 1815 সালে। আবার বিপ্লবী আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে 1830 সালে। এর 18 বছর পর আবার বিপ্লব সংগঠিত হয় 1848 সালে। এরপর 1871 খ্রিস্টাব্দে প্যারিস কমিউন প্রতিষ্ঠিত হয়। আবার 1968 সালে ফ্রান্সে প্রচণ্ড ছাত্রবিক্ষোভ দেখা দেয়। বিপ্লব ছাড়াও দীর্ঘদিন ধরে ফরাসি দেশে বারবার রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। বাংলাদেশি বিপ্লবও ছিল ফরাসি বিপ্লবের মতো রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক। এই যুদ্ধের বেদনাদায়ক স্মৃতি জাতির মধ্যে বিভক্তির সৃষ্টি করে। 4 দশক ধরে
মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিপরীতমুখী শক্তির নিরন্তর সংঘর্ষ চলছে। কখনো মুক্তিযুদ্ধের সমর্থকেরা জয়যুক্ত হচ্ছেন, আবার কখনো বিরোধী শক্তিরা রাষ্ট্র ক্ষমতা দখল করছে। মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক সমর্থকেরা মনে করেন যে এই মৌল দ্বন্দ্ব নিরসন না হওয়া পর্যন্ত এই রাজনৈতিক অস্থিতিশীলতা চলবে। গত 4 দশকের অভিজ্ঞতা এই অনুমানের অনেক বক্তব্য সমর্থন করে, তবু এই অনুমান বাংলাদেশের সব ধাঁধার উত্তর দিতে পারে না। বিশেষ করে যত দিন যাচ্ছে ততই মুক্তিযুদ্ধের বিভীষিকাময় স্মৃতি জনমানস থেকে হারিয়ে যাওয়ার কথা। পক্ষান্তরে যত দিন যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে। বিপ্লবের প্রভাব বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার একটি কারণ হতে পারে, কিন্তু এই দ্বন্দ্বই বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের একমাত্র নিয়ামক নয়। উপদলীয় কোন্দল ও বংশভিত্তিক রাজনীতি। ঐতিহাসিক নীরদ সি চৌধুরী বাঙালিদের দলাদলির পরাকাষ্ঠরূপে বর্ণনা করেছেন। মধ্যযুগ থেকে বাংলার ইতিহাসে উপদলীয় কোন্দল ও দলাদলি ভিত্তিক কার্যের উদাহরণ পাওয়া যায়, তবে সাম্প্রতিক ইতিহাসে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির নিবিড়তা অনেক বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বংশভিত্তিক রাজনীতি। বংশভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা রাজতান্ত্রিক ব্যবস্থায় দেখা যেত, তবে সম্প্রতি গণতান্ত্রিক ব্যবস্থাতেও এর প্রভাব দেখা যাচ্ছে। উত্তর কোরিয়া কিংবা সিরিয়ার মতো কর্তৃত্ববাদী রাষ্ট্রে বংশগত রাজনীতির প্রাধান্য দেখা যায়, তবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, ইন্দোনেশিয়া, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও বংশগত রাজনীতি দেখা যাচ্ছে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার একজন প্রতিবেদক ভারতের প্রাদেশিক পর্যায়ে রাজনীতি বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, ভারতের মূল সমস্যা হচ্ছে এটি বংশভিত্তিক গণতন্ত্র। এটি পরিচালনাও করে বংশসমূহ এবং এটি পরিচালিত হয় বিভিন্ন বংশের স্বার্থে। সব বড় রাজনৈতিক গোষ্ঠী সম্মোহনী শক্তিসম্পন্ন রাজনৈতিক নেতৃত্বের দ্বারা প্রতিষ্ঠিত হয়। দাবি করা হয় প্রতিষ্ঠাতাদের এই সম্মোহনী শক্তি তাদের পরিবারের সদস্যদের ওপরই বর্তায়। এই বিশ্বাসই হচ্ছে বংশগত রাজনীতির মূল ভিত্তি। ম্যাক্স ওয়েবার লিখেছেন যে এ ধরনের সমাজ শাশ্বত অতীতে বাস করে, কেননা এদের জন্য বর্তমানের চেয়ে অতীত অনেক বড়। বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক বংশ রয়েছে। এদের প্রতিষ্ঠাতারা ভিন্ন ভিন্ন গোষ্ঠীর দ্বারা নির্মমভাবে নিহত হয়েছেন। এই ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য এরা বিভক্ত এবং সংঘর্ষে লিপ্ত। যতদিন বাংলাদেশে বংশগত রাজনীতির প্রাধান্য থাকবে ততদিন অস্থিতিশীলতা হ্রাস করা সম্ভব হবে না। কয়েদিদের উভয় সংকট। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের রাজনৈতিক সংঘাতকে প্রতিপক্ষের ক্রীড়াতত্ত্বের আলোকে বিশ্লেষণ করা যেতে পারে। বাংলাদেশের দুই বড় রাজনৈতিক দলের সংঘাত, কয়েদিদের উভয় সংকট ক্রীড়ার সঙ্গে তুলনীয়। এই ক্রিয়ায় যুক্তভাবে দোষী দুই আসামিকে পুলিশ কয়েদে পাঠায়, কিন্তু পুলিশের কাছে তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই। পুলিশ আসামিদের একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য উৎসাহিত করতে 4টি প্রস্তাব দেয়। 1. যদি তোমার সহ আসামি দোষ কবুল করে আর তুমি কবুল না করো, তোমার 5 বছরের জেল হবে আর তোমার সহ আসামির 3 মাসের জেল হবে। 2. যদি তোমরা উভয়ই অপরাধ অস্বীকার করো, তোমাদের দুজনেরই 1 বছরের জেল হবে। 3. যদি তোমরা উভয়ই অপরাধ স্বীকার করো, তোমাদের দুজনেরই 3 বছরের কারাদণ্ড হবে। 4. যদি তুমি অপরাধ স্বীকার করো আর তোমার সহ অভিযুক্ত দোষ স্বীকার না করে, তবে তোমার 3 মাসের সাজা এবং সহ অভিযুক্তের 5 বছরের কারাদণ্ড হবে। এই দুই আসামিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়। কোনো সলা পরামর্শ ছাড়াই যদি তারা একে অপরের প্রতি আস্থাশীল হয়, তবে উভয়ই 1 বছর করে জেল খেটে বেরিয়ে আসবে। কিন্তু যদি আসামিরা একে অপরকে বিশ্বাস না করে, তাহলে উভয়ই অপরাধ কবুল করবে এবং উভয়ই 3 বছর জেল খাটবে। স্বল্পমেয়াদে দেখা যায় যে এ ধরনের ক্রিয়ায় একে অপরকে অবিশ্বাস করে, ফলে উভয়ই অপরাধ কবুল করে যুক্তভাবে সর্বোচ্চ সাজা ভোগ করে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কয়েদিদের উভয় সংকটের সঙ্গে তুলনীয়। এখানে অবিশ্বাসের ফলে
দুটো রাজনৈতিক দলই সংঘাতের জন্য অনেক বেশি মূল্য দিয়ে থাকে। স্নায়ুযুদ্ধের সময় একই ধরনের পরিস্থিতি বিরাজ করেছিল। 1984 সালে রবার্ট অ্যাক্সেলরড দ্য এভলিউশন অব কোঅপারেশন নামে একটি বিখ্যাত গ্রন্থে এ ধরনের ক্ষেত্রে কিভাবে অবিশ্বাস কমিয়ে আনা যায় সে সম্পর্কে কতগুলো পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তার নিম্নলিখিত পরামর্শগুলো বিবেচনার যোগ্য। 1. যদি উভয় পক্ষ ঘন ঘন এবং নিরবিচ্ছিন্ন খেলা চালাতে থাকে তবে সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের সহযোগিতার সম্ভাবনা বেড়ে যায়। প্রথম মহাযুদ্ধের সময় ফ্রান্স ও জার্মানির সেনারা যখন পরীক্ষায় অবস্থান নিয়ে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়, প্রথমে তুমুল যুদ্ধ চলে, তারপর তারা আস্তে আস্তে নিজেদের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করে। যদি কোনো পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনে আসতেন তবে তারা তুমুল যুদ্ধ শুরু করে দিত। যখনই ঊর্ধ্বতন কর্মকর্তারা চলে যেতেন তখনই তারা যুদ্ধ বন্ধ করে দিত। কাজে দীর্ঘদিন সংঘাত চলতে থাকলে আস্তে আস্তে তার তীব্রতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2. যদি প্রতিযোগিতার পুরস্কারের আকর্ষণ কমানো হয় তবে প্রতিযোগিতার তীব্রতা কমে যাওয়ার সম্ভাবনা। এই পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগের মেয়াদ হ্রাস ও ক্ষমতা হ্রাস দ্বন্দ্বের তীব্রতা হ্রাসে সহায়ক হতে পারে। 3. উভয় পক্ষকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এ ধরনের পারস্পরিক শ্রদ্ধা দ্বন্দ্বের তীব্রতা হ্রাস করবে। 4. উভয় পক্ষের মধ্যে যত আদান প্রদান বাড়বে সংঘাতের তীব্রতা ততই কমে যাবে। উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস বিশ্লেষণ করলে কয়েদিদের উভয় সংকট হ্রাসের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। উভয় পক্ষের মধ্যেই দ্বন্দ্ব হ্রাসে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। উপরিউক্ত সমীক্ষা থেকে দেখা যায় বাংলাদেশের রাজনীতিতে বৈপরীত্য ও আপাতবিরোধী অবস্থান নতুন কিছু নয়। এ ধরনের বৈপরীত্য ও সংঘাত বাংলাদেশের ইতিহাসের গভীরে প্রথিত। ভারতীয় সভ্যতার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই ভূখণ্ডে ব্যক্তির স্বাতন্ত্র্যবাদ সবসময়ই প্রবল। সাধারণ মানুষের সম্মতি ছাড়া স্থিতিশীল রাষ্ট্রকাঠামো এখানে সম্ভব নয়। এখানে বারবার নেমে এসেছে মৎস্যন্যায়ের বা অরাজকতার কালো ছায়া। এ অঞ্চলের সবচেয়ে স্থিতিশীল পাল সাম্রাজ্যের সূচনা হয় জনগণের নির্বাচিত শাসক দিয়ে। এখানে রাজা শুধু শাসক নন, তিনি মহাসম্মত। এখানে সামাজিক পুঁজির ঘাটতি রয়েছে। এখানে তৃণমূল পর্যায়ের গ্রামীণ সংগঠন ঐতিহাসিকভাবে দুর্বল। এখানে তাই ধ্রুপদী ব্রাহ্মণ্যবাদের প্রতিপত্তি ছিল না। এখানে বেদ বহির্ভূত তান্ত্রিক মতবাদ ও বহিরাগত ইসলাম ধর্ম প্রাধান্য লাভ করে। এখানে অনেক ক্ষেত্রে মুরব্বি মক্কেল সম্পর্ক গড়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বংশভিত্তিক রাজনীতি। এখানে মুক্তিযুদ্ধে বৈপ্লবিক লড়াই সব প্রতিষ্ঠানকে দুর্বল করেছে। এখানে রাজনীতিতে চলছে কয়েদিদের উভয় সংকটের মতো একটি মারাত্মক হার জিতের খেলা। এইসব সংকটের কোনো সহজ সমাধান নেই। উপরন্তু কোনো সমাজই সব বৈপরীত্যের সমাধান করতে পারে না। তবু নিম্নলিখিত ব্যবস্থাসমূহ এই সংকট হ্রাসে সহায়ক হতে পারে। অতীতে বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে গণতন্ত্র কাজ করেছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটেও গণতান্ত্রিক সমাধানই সবচেয়ে কার্যকর হবে। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সামাজিক পুঁজির পরিমাণ বাড়াতে হবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহযোগিতা বাড়াতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে পৃষ্ঠপোষকতা ভিত্তিক যে মুরব্বি মক্কেল সম্পর্ক গড়ে উঠেছে তা হ্রাস করতে হবে। বর্তমানে যে সংঘাতময় হারজিতের খেলা চলছে তার প্রশমনের ব্যবস্থা করতে হবে। এইসব ব্যবস্থা প্রয়োজনীয় কিন্তু যথেষ্ট নয়। সব প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে, নতুন নীতি প্রণয়ন করতে হবে এবং নতুন উদ্যোগ বাস্তবায়নের উপযোগী প্রশাসন গড়ে তুলতে হবে। এ ধরনের সমস্যার কোনো একটিমাত্র চাবিকাঠি নেই। এর জন্য প্রয়োজন বিস্তারিত বিশ্লেষণ ও অনেক পরস্পর নির্ভরশীল সমাধান। এ কাজ একটা প্রবন্ধের মাধ্যমে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একটি গ্রন্থের। প্রস্তাবিত গ্রন্থের রূপরেখা এই নিবন্ধের তৃতীয় অংশে উপস্থাপন করা হলো।
গ্রন্থের রূপরেখা। প্রস্তাবিত বইটির শিরোনাম হল অবাক বাংলাদেশ, বিচিত্র ছলনাজালে রাজনীতি। বাংলাদেশের রাজনীতির বাঁকে বাঁকে রয়েছে ব্যাপক বৈপরীত্য ও আপাতবিরোধী সত্য বা প্যারাডক্স। এর ফলে মনে হবে হেঁয়ালির বিচিত্র ছলনাজালে আবদ্ধ হয়েছে বাংলাদেশের রাজনীতি। এসব হেঁয়ালির কোনো সুনির্দিষ্ট চাবিকাঠি নেই। এ ধরনের সমস্যার সমাধানের জন্য প্রয়োজন অনেক চাবিকাঠি। বাংলাদেশের রাজনৈতিক প্রহেলিকার চাবিকাঠিসমূহের অন্বেষণের জন্য এই রাজনীতির লক্ষ্য, প্রতিষ্ঠানসমূহ, সংস্কৃতি, প্রচলিত পদ্ধতিসমূহের বিশ্লেষণ করতে হবে। এই বিশ্লেষণ ৬টি খণ্ডে ১৫টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রথম খণ্ডে গ্রন্থের প্রস্তাবনা পেশ করা হয়েছে। এই খণ্ডে অবাক বাংলাদেশ শীর্ষক একটি অধ্যায়ে বাংলাদেশের রাজনীতির রহস্যময় হেঁয়ালিসমূহ তুলে ধরা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ঐতিহাসিক প্রেক্ষাপটও বিশ্লেষণ করা হয়েছে। সবশেষে প্রস্তাবিত গ্রন্থের রূপরেখা উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয় খণ্ডে বাংলাদেশের রাজনীতির মূল নীতিসমূহ জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৮ অনুচ্ছেদে রাষ্ট্রের মূলনীতিসমূহ নিম্নরূপে বিবৃত হয়েছে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে। এই খণ্ডের বিশ্লেষণের মূল লক্ষ্য হল রাষ্ট্র ব্যবস্থায় এইসব মূলনীতি প্রতিপালনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আর কি ব্যবস্থা নিতে হবে তার বিশ্লেষণ। এই খণ্ডে 4টি অধ্যায় রয়েছে। দ্বিতীয় অধ্যায়ে রাষ্ট্রের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি ও সমস্যা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তৃতীয় অধ্যায়ের বিষয় হল ধর্মনিরপেক্ষতা। এই অধ্যায়ে ধর্মনিরপেক্ষতার তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। স্বাধীনতা অর্জনের পর এক্ষেত্রে যেসব নতুন চ্যালেঞ্জ উদ্ভূত হয়েছে সে সম্পর্কেও এ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সমাজতন্ত্রের ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে। পঞ্চম অধ্যায়ের বিষয় হল গণতন্ত্র। এ অধ্যায়ে গণতন্ত্র সম্পর্কিত ধারণার বিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে এবং বাংলাদেশে গণতন্ত্রের শক্তি ও দুর্বলতাসমূহ বিশ্লেষণ করা হয়েছে। তৃতীয় খণ্ডে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের বিশ্লেষণ করা হয়েছে। এই খণ্ডে রয়েছে 5টি অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে নির্বাহী বিভাগের ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে। বঙ্গভঙ্গে বাটকু শীর্ষক অধ্যায়ে রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস এবং প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধির বিশ্লেষণ করা হয়েছে। উপরন্তু নির্বাহী বিভাগের ক্ষমতার পুনঃবিন্যাস সম্পর্কে প্রস্তাব পেশ করা হয়েছে। সপ্তম অধ্যায়ের উপজীব্য হল জাতীয় সংসদ। জাতীয় সংসদের ক্ষমতা বৃদ্ধি সম্পর্কে বিভিন্ন প্রস্তাব এখানে আলোচিত হয়েছে। অষ্টম অধ্যায়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কার্যকারিতা বিশ্লেষণ করা হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশের বিচার ব্যবস্থার মৌলিক সমস্যাসমূহ তুলে ধরা হয়েছে। নবম অধ্যায়ে বাংলাদেশের আমলাতন্ত্রের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের স্থানীয় সরকারের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করা হয়েছে দশম অধ্যায়ে। এ প্রসঙ্গে শাসন ব্যবস্থাকে একাধিক স্তরে ক্ষমতা বিকেন্দ্রীকরণের প্রস্তাবনাও বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। চতুর্থ খণ্ডে আলোচনার বিষয় নির্বাচন। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের সাফল্যের উপর নির্ভর করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অস্তিত্ব। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের দুটো সমস্যা রয়েছে। প্রথমত, সংবিধানের নির্ধারিত পদ্ধতির উপর নির্ভর করে সরকার কতটুকু প্রতিনিধিত্বশীল। পৃথিবীর অনেক রাষ্ট্রেই দেশ পরিচালনা করে সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত সরকার। একবার নির্বাচিত হলে সরকার পূর্ণমেয়াদে দেশ পরিচালনা করে। জনমত যাচাই না করেই এ ধরনের সরকার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। কাজেই নির্বাচনের সঙ্গে সরকার গঠন ও পরিচালনার সম্পর্ক বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। তাই একাদশ খণ্ডে সরকার নির্বাচনের পদ্ধতি বিশ্লেষণ করা হয়েছে। দ্বিতীয়ত, দেশে অবাধ, সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা অত্যাবশ্যক।
এ ধরনের নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালে বিশেষ সরকারের দাবি উত্থাপিত হয়েছে। উপরন্তু সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের আমূল সংস্কারের দাবি রয়েছে। দ্বাদশ অধ্যায়ে নির্বাচন পরিচালনার সমস্যাসমূহের বিশ্লেষণ করা হয়েছে। পঞ্চম খণ্ডে দেশের রাজনৈতিক সংস্কৃতির দুটি প্রধান ধারক সম্পর্কে আলোচনা করা হয়েছে। ত্রয়োদশ অধ্যায়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করা হয়েছে। বাংলাদেশে একটি প্রাণবন্ত সিভিল সমাজ রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে সিভিল সমাজের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে চতুর্দশ অধ্যায়ে। ষষ্ঠ খণ্ডের আলোচনার বিষয় হলো এই বইয়ে বর্ণিত সমস্যাগুলো বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে সে সম্পর্কে আলোকপাত করা এবং চিহ্নিত সমস্যা থেকে মুক্তির পথ সন্ধান। এ প্রসঙ্গে সুনির্দিষ্ট সমস্যার সমাধান চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো বাস্তবায়নের বিভিন্ন সম্ভাব্য কৌশল সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তবে এই আলোচনায় যেই সব সমাধান প্রস্তাব করা হয়েছে তা সবই হয়তো বাস্তবায়ন সম্ভব নয়। আলোচনার মাধ্যমে অনেক সমস্যার আরও ভালো সহজ সমাধান সম্ভব হতে পারে। এই অধ্যায়ের উদ্দেশ্য সমস্যাগুলোর চূড়ান্ত সমাধান নির্দেশ করা নয়, সমাধানগুলো নিয়ে বিতর্ক শুরু হলেই এই গ্রন্থের লক্ষ্য অর্জিত হবে।